করবো। দেখো তোমরা একটা ব্যাকগ্রাউন্ড আওয়াজ পাচ্ছ তো, খুব জোরে আসছে আওয়াজটা। কি করবো, বাড়ির পাশেই তো হচ্ছে আজকে, না সোমবার আজকে। বলার নেই আর, নাও শুরু করে দিচ্ছি। হ্যাঁ, এই আওয়াজটা একেই ডিস্টার্ব করবে। দেখো আজকে পড়াবো লেট টার্ম বা পোস্ট টার্ম প্রেগনেন্সি। ঠিক আছে, এই কথাটা থেকে, এই টার্মটা থেকে বোঝা যাচ্ছে যে টার্মটা যখন ক্রস করে যাচ্ছে সেটাকেই বলা হয় পোস্ট টার্ম, তাই তো? এবার ডেফিনেশন কি বলছে দেখো, পোস্ট ডেটেড প্রেগনেন্সি, প্রেগনেন্সি বিয়ন্ড দ্য এক্সপেক্টেড ডেট অফ ডেলিভারি। তাহলে পোস্ট ডেটেড কখন বলবো, যখন এক্সপেক্টেড ডেট অফ ডেলিভারিকে প্রেগনেন্সিটা ক্রস করে যাচ্ছে। ঠিক আছে, তাহলে যখন এক্সপেক্টেড ডেট অফ ডেলিভারির পরেও যখন প্রেগনেন্সি কন্টিনিউ হচ্ছে তখন তাকে বলা হয় পোস্ট ডেটেড প্রেগনেন্সি। ঠিক আছে, আর পোস্ট টার্ম প্রেগনেন্সি কখন বলবো, প্রেগনেন্সি মোর দেন 42 উইকস অর মোর দেন 294 ডেজ। যদি প্রেগনেন্সিটা 42 উইকস বা 294 ডেজের বেশি হয়ে যায় তখন তাকে বলা হয় পোস্ট টার্ম প্রেগনেন্সি। ঠিক আছে, তাহলে পোস্ট ডেটেড হচ্ছে যখন এক্সপেক্টেড ডেট অফ ডেলিভারিকে ক্রস করে গেল, তাহলেই তাকে পোস্ট ডেটেড বলছি। আর পোস্ট টার্ম হচ্ছে যখন 42 সপ্তাহ বা 294 ডেজ এটাকে যখন ক্রস করছে তখন তাকে বলা হয় পোস্ট টার্ম প্রেগনেন্সি। এবার দেখো এর কিছু রিস্ক ফ্যাক্টরস আছে বা কজ আছে, সেগুলো কি কি বলছে। রং ডেটস ডিউ টু ইনঅ্যাকিউরেট এলএমপি মোস্ট কমন। বলছে যদি রং ডেটস বা ইনঅ্যাকিউরেট যদি এলএমপি হিস্ট্রি দেয় মা, তাহলে সেক্ষেত্রে হচ্ছে ইডিডিটা ক্যালকুলেশনে ভুল হতে পারে, তাহলে ইডিডি ক্রস করে যেতে পারে সেক্ষেত্রে। আর বলছে হেরিডিটারি বা বায়োলজিক্যাল ভ্যারিয়েশন যদি থাকে, মানে হেরিডিটারি মানে ফ্যামিলিয়াল একটা টেন্ডেন্সি রয়েছে, তাহলে সেক্ষেত্রে মায়ের মধ্যে দেখা যেতে পারে। প্রাইমি প্যারিটি মাদারদের মধ্যে স্লাইট রিস্কটা ইনক্রিজ করে। আর প্রিভিয়াস যদি পোস্ট টার্ম প্রেগনেন্সি হয় তাহলে সেক্ষেত্রেও রিস্ক দেখা যায়। আর সেডেন্টারি লাইফস্টাইল, এল্ডারলি মাল্টিপ্যারিটি, মায়ের এজ যখন 35 ইয়ার্স এর বেশি হয়ে যাচ্ছে এবং তার সাথে মাল্টিপ্যারা মাদার, তাদের মধ্যেও দেখা যেতে পারে। আর অ্যানেনকেফালি, সেক্ষেত্রে কি হয়, ফিটাল যে কর্টিজল রেসপন্সটা সেটা ডিক্রিজ করে, ফিটাল কর্টিজল রেসপন্সটা ডিক্রিজ করছে, তার ফলে লেবারটা ইনিশিয়েট করতে ডিলে হয়, তার ফলেও পোস্ট ডেটেড বা পোস্ট টার্ম প্রেগনেন্সি দেখা যায়। ঠিক আছে, এগুলো হলো কজ বা রিস্ক ফ্যাক্টরস। এবার দেখো বলছে প্রি ম্যাচুরিটি বেবির টিপিক্যাল কি ফিচার্স আছে। সেরকম অসুবিধা হচ্ছে না তো? শুনতে পাচ্ছ তো আমার ভয়েসটা? একটু কষ্ট করে শুনে নাও, আজকে কি আর করবো। আচ্ছা দেখো, এবার বলছে প্রি ম্যাচুরিটি বেবি কি কি ফিচার্স দেখা যায়। ওল্ড লুকিং বেবি হয়, ঠিক আছে, ওল্ড লুকিং লাগে, রিঙ্কেল থাকছে, পিলিং স্কিন, আর সাবকিউটেনিয়াস যে ফ্যাটটা সেটা ডিক্রিজ করে, মাসেল বাস্টিং দেখা যায়। কেন এগুলো হয়ে থাকে বলো তো? যেহেতু দেখো প্রেগনেন্সি যত প্রলং হবে তত কি হবে, প্লাসেন্টাল যে ফাংশনটা, নর্মাল ফাংশনটা সেটা ডিক্রিজ করবে। ঠিক আছে, এবার প্লাসেন্টাল ফাংশন যদি কমে যায় বেবির কাছে, তাহলে ফিটাসের কাছে কি হবে, অক্সিজেন, নিউট্রিয়েন্টস এগুলো সাপ্লাই কমে যাবে। এবার তাহলে ফিটাসের তখন নিজের যে একটা গ্লাইকোজেন স্টোর আছে, সেই গ্লাইকোজেন স্টোরটাই ব্রেকডাউন হবে হয়ে এনার্জিটাকে হচ্ছে মিট করবে। ঠিক আছে, এনার্জি সাপ্লাই দেবে। এবার তার ফলে কি হয়, বেবির মধ্যে সাবকিউটেনিয়াস ফ্যাটটা ডিক্রিজ করছে, তার ফলে ওল্ড লুকিং লাগে, থিন হয়, রিঙ্কেল দেখা যায়। ঠিক আছে, আর মাসেল বাস্টিং থাকে, সেই জন্য হয়ে থাকে। এবার বলছে দেখো অ্যাবসেন্ট ভার্নিক্স ক্যাসিওসা, এটাও হচ্ছে প্রেগনেন্সি যত অ্যাডভান্স হবে, অ্যাডভান্সের দিকে যাবে, তত ভার্নিক্স ক্যাসিওসাটা ডিসঅ্যাপিয়ার হয়। ঠিক আছে, এই তো এখানে সেটাই বলছে দেখো, নর্মালি ভার্নিক্স ডিক্রিজেস অ্যাজ প্রেগনেন্সি অ্যাডভান্সেস, যত প্রেগনেন্সি অ্যাডভান্সের দিকে যাবে তত ভার্নিক্সটা ডিক্রিজ করে। আচ্ছা, এবার নেক্সট কি বলছে দেখো, বলছে গ্রিনিশ ইয়েলো বা স্যাফরন কালারের অ্যামনিওটিক ফ্লুইড দেখা যায়, বা স্কিনের ওপরেও হচ্ছে, যেহেতু হচ্ছে একটা তোমার মেকোনিয়াম স্টেন হতে পারে, সেই জন্য তাদের একটা স্কিনের ওপরে একটা গ্রিনিশ ইয়েলো কালারের একটা অ্যাপিয়ারেন্স দেখা যায়। এছাড়া বলছে লং অর প্রোট্রুডিং নেল, নেলটা যেটা সেটাও লং হতে পারে বা প্রোট্রুডিং হতে পারে, যেহেতু অনেকটা পোস্ট ডেটেড হয়ে যাচ্ছে। আর হার্ট স্কাল
উইথ লিটিল মোল্ডিং দেখা যায়, ইউজুয়ালি মোর দেন 3 কেজি হয়, আবার আইইউজিআর ক্যান অলসো অকার, তাহলে 3 কেজির বেশি হয়, আবার আইইউজিআরও কিছু কিছু ক্ষেত্রে দেখা যায়। এগুলো হলো ফিচার্স গুলো, পোস্ট ম্যাচুরিটি বেবির কি কি ফিচার্স দেখা যায় এগুলো। এবার প্লাসেন্টা আর কডের মধ্যে কি ফিচার দেখা যায়? প্লাসেন্টাল এজিং, প্লাসেন্টাটাও একটা ওল্ডার লুক হয়, এর মধ্যে ক্যালসিফিকেশন মানে ক্যালসিয়াম ডিপোজিশনটা বেড়ে যায়, ঠিক আছে, এবং ইনফ্রাকশন দেখা যায়। প্লাসেন্টাল যেহেতু ব্লাড সাপ্লাই কমে যাচ্ছে, তাই জন্য অক্সিজেন সাপ্লাইও কমছে, তাই জন্য ইনফ্রাকশন দেখা যাচ্ছে। আর সেটা কিরকম দেখে বোঝা যাবে ক্যালসিফিকেশন হচ্ছে? একটা ব্রাইট হোয়াইট কালার হবে, ঠিক আছে, সেটা দেখে বোঝা যাবে ক্যালসিয়াম ডিপোজিশন হচ্ছে, ইনফ্রাকশন, এই সাইনটা দেখলে বোঝা যাবে ব্রাইট হোয়াইট কালার হয় প্লাসেন্টাটা। এবার বলছে প্লাসেন্টাল ফাংশনসটা ডিক্রিজ করে, আর বর্ডনস যে জেলিটা সেটাও কমে যাচ্ছে, তার ফলে কট কম্প্রেশনের রিস্কটা বেড়ে যায়, ঠিক আছে। এই বর্ডনস জেলিটা কমে যাওয়ার ফলে কট কম্প্রেশনের রিস্কটা বাড়ছে। এবার অ্যামনিওটিক ফ্লুইডের মধ্যে কি দেখা যায়? অলিগোহাইড্রোমিয়াস দেখা যায়। যত আমরা জানি পোস্ট টার্মের দিকে যায় বা ইডিডি ক্রস করছে, ততই অ্যামনিওটিক ফ্লুইডটা আরো ডিক্রিজ করে, ঠিক আছে। অলিগোহাইড্রোমিয়াস দেখা যেতে পারে, অফেন মেকোনিয়াম স্টেন্ট হতে পারে, গ্রিনিশ শিয়ালো বা স্যাফরন কালার অ্যামনিওটিক ফ্লুইড হয়। এটা পোস্ট ম্যাচুরিটিতে অ্যামনিওটিক ফ্লুইডের কালারটা তাহলে গ্রিনিশ শিয়ালো বা স্যাফরন কালার হয়ে থাকে। এবার দেখো কি কি কমপ্লিকেশনস হতে পারে। ফিটালের ক্ষেত্রে বলছে ডিউরিং প্রেগনেন্সিতে প্লাসেন্টাল ইনসাফিসিয়েন্সি হচ্ছে, তার ফলে অলিগোহাইড্রোমিয়াস দেখা যায়, মেকোনিয়াম স্টেন লাইকার হচ্ছে, ফিটাল হাইপক্সিয়া ও ডিস্ট্রেস ডেভেলপ করে, আর আইইউএফডি হতে পারে, ঠিক আছে। এগুলো থেকে একটা আইইউএফডি হওয়ার চান্স থাকে। এগুলো গেল ফিটাল কমপ্লিকেশন। তাহলে ডিউরিং প্রেগনেন্সিতে কি কি হচ্ছে? প্লাসেন্টাল একটা ইনসাফিসিয়েন্সি হচ্ছে, প্লাসেন্টাল ফাংশনস কমে যাচ্ছে, তার ফলে কিডনিতে ব্লাড সাপ্লাই কমছে, এবং তার ফলে ইউরিন ফর্মেশনস কমছে, এবং সেটা থেকে অলিগোহাইড্রোমিয়াস ডেভেলপ হচ্ছে, মেকোনিয়াম স্টেন লাইকার দেখা যেতে পারে, এবং ফিটাল ডিস্ট্রেস, হাইপক্সিয়া এগুলো দেখা যেতে পারে, আর সবশেষে গিয়ে আইইউএফডিও হতে পারে। এবার দেখো ডিউরিং লেবার কি কি ফিটাল কমপ্লিকেশনস হয়। ফিটাল হাইপক্সিয়া অ্যান্ড অ্যাসিডোসিস হতে পারে, মেকোনিয়াম অ্যাসপিরেশন করতে পারে, কট কম্প্রেশন হতে পারে, যেহেতু বর্ডন সেলিটা ডিক্রিজ করছে তাই জন্য কট কম্প্রেশনের চান্স থাকছে, শোল্ডার ডিস্টোসিয়া হতে পারে, যদি তোমার মোর দ্যান 3 কেজির যেহেতু বেবি হচ্ছে সেক্ষেত্রে শোল্ডার ডিস্টোসিয়ার একটা চান্স আছে, বা বার্থ ট্রমা হতে পারে। আচ্ছা, অপারেটিভ ডেলিভারির চান্সটা ইনক্রিজ করে, ঠিক আছে। তাহলে ডিউরিং লেবার এগুলো দেখা যেতে পারে। আর আফটার বার্থ কি কি কমপ্লিকেশনস হতে পারে? মেকোনিয়াম অ্যাসপিরেশন যে করলো তার ফলে একটা কেমিক্যাল নিউমোনাইটিস ডেভেলপ করতে পারে, অ্যাটালেক্টেসিস হতে পারে, পালমোনারি হাইপারটেনশন ডেভেলপ করতে পারে, লো আপগার স্কোর और রেসপিরেটরি ফেলিওর হতে পারে, হাইপোগ্লাইসেমিয়া ডেভেলপ করতে পারে, পলিসাইথেমিয়া হতে পারে, ঠিক আছে, মানে আরবিসি প্রোডাকশনটা বেড়ে যাচ্ছে, আর নিকু অ্যাডমিশনের তাহলে চান্সটা ইনক্রিজ করছে তার ফলে, ঠিক আছে। এগুলো আফটার বার্থ কমপ্লিকেশনস এগুলো হতে পারে। এবার মেটার্নালের মধ্যে কি কমপ্লিকেশনস হতে পারে পোস্ট ম্যাচুরিটির ফলে? দেখো, ডিসফাংশনাল অর প্রলং লেবার হতে পারে, ঠিক আছে। ফিটোপেলভিক ডিসপ্রপোর্শন হতে পারে, মানে ফিটালের যে হেডটা সেটা হচ্ছে টু লার্জ থাকে, তার ফলে সেটা পেলভিক দিয়ে পাস করতে ডিফিকাল্টি হয়, ঠিক আছে। আর শোল্ডার ডিস্টোসিয়া অর বার্থ ইনজুরি হচ্ছে, অলিগোহাইড্রোমিয়াস অ্যান্ড কট কম্প্রেশনস। আচ্ছা, ইনক্রিজড হচ্ছে ইন্ডাকশন রিলেটেড মরবিডিটি, মানে এখানে ইন্ডাকশনের চান্সটা বাড়ছে, তার ফলে সেই রিলেটেড নানারকম প্রবলেম দেখা যেতে পারে। অপারেটিভ ভ্যাজাইনাল ডেলিভারির চান্সটাও বাড়ে, বা সি সেকশনও দেখা যায়। এগুলো মেটার্নাল কমপ্লিকেশনস, এগুলো রিলেটেড তাহলে কমপ্লিকেশনস দেখা যায়। এবার দেখো পোস্ট ম্যাচুরিটির কি ম্যানেজমেন্ট বলছে। ফিটাল ম্যাচুরিটি যখন এনশিওর হয়ে গেল, তাহলে সেক্ষেত্রে এবার হচ্ছে ফিটাল সার্ভিলেন্স করতে হবে, কি কি দেখতে হবে, নন স্ট্রেস টেস্ট করতে হবে, এনএসটি করে দেখতে হবে, অ্যামনিওটিক ফ্লুইড ভলিউম এস্টিমেশন করতে হবে, হ্যাঁ, আর বায়োফিজিক্যাল প্রোফাইল দেখতে হবে, ডপলার ভেলোসিমেট্রি দেখতে হবে, এগুলো দেখে ফিটাল সার্ভিলেন্স করতে হবে, ফিটাল ঠিক আছে কিনা সেটা দেখতে হবে। এবার ধরো আনকমপ্লিকেটেড আর কমপ্লিকেটেড এই দুটো ভাগে ভাগ করছে। যদি আনকমপ্লিকেটেড হয়, কোনো কমপ্লিকেশনস না থাকে, তাহলে সেক্ষেত্রে ইন্ডাকশনস করা হয় 7 to 10 days, 7 থেকে 10 দিন ওয়েট করা হয়, করে তারপরে ইন্ডাকশন করছে, ঠিক আছে। এই 7 থেকে 10 দিন ওয়েট করা হচ্ছে, যদি স্পন্টেনিয়াস এক্সপালশন হয়, যেহেতু কোনো কমপ্লিকেশনস নেই তার জন্য ওয়েট করা হয়। এবার করে ইন্ডাকশনস অফ লেবার তারপরে করছে। এবার দেখো বলছে
লেফট সাইডে সার্ভিক্স যদি রাইপ হয় তাহলে সেক্ষেত্রে স্ট্রিপিং অফ দ্য মেমব্রেন, মানে মেমব্রেনটাকে ইউটেরাইন লাইনিং থেকে সেপারেটস করাকে স্ট্রিপিং বলে, ঠিক আছে। তাহলে সার্ভিক্স যদি রাইপ হয় তাহলে এক্ষেত্রে স্ট্রিপিং করছে, স্ট্রিপিং করার ফলে লেবারটা আরো অ্যাসিলারেট হবে, ঠিক আছে। এআরএম করা হয় যাতে তাড়াতাড়ি লেবারটা হয়ে যায়, ডেলিভারিটা যাতে তাড়াতাড়ি কন্ডাক্ট করা যায় সেজন্য। এবার দেখো বলছে লাইকার যদি ক্লিয়ার থাকে, এআরএম করলো তো আর্টিফিশিয়াল রাপচার অফ মেমব্রেন করলো, এবার তারপরে যদি দেখা যায় যে লাইকারের কালারটা ক্লিয়ার আছে তাহলে সেক্ষেত্রে অক্সিটোসিন অগমেন্টেশন করছে যদি দরকার হয়। যদি দেখা যায় কন্ট্রাকশন ঠিক মতো নেই তাহলে সেক্ষেত্রে অক্সিটোসিন দিয়ে আরো কন্ট্রাকশনটাকে আরো ইনক্রিজ করছে করে এবার ভ্যাজাইনাল ডেলিভারিটাকে কন্ডাক্ট করছে। এবার ধরো যদি লাইকার মেকোনিয়াম স্টেন হয়, ঠিক আছে, মেকোনিয়াম স্টেন যদি লাইকার থাকে তাহলে সেক্ষেত্রে অ্যামনিও ইনফিউশনস করা হয়, মানে বাইরে থেকে বাইরে থেকে হচ্ছে ফ্লুইড দেওয়া হয়, অ্যামনিওটিক ক্যাভিটির মধ্যে বাইরে থেকে ফ্লুইড দেওয়া হয়, ঠিক আছে, এটা দেওয়া যেতে পারে। আর এছাড়া ইলেকট্রনিক ফিটাল মনিটরিং করে ফিটাল স্ট্যাটাসটা দেখতে হবে, ঠিক আছে। যদি অ্যাবনর্মাল সিটিজি স্ট্রেস থাকে, যদি অ্যাবনর্মাল সিটিজি থাকে তাহলে সেক্ষেত্রে স্ক্যাল্প ব্লাড পিএইচ এস্টিমেশন করতে হবে, যেখানে ফেসিলিটিটা অ্যাভেলেবেল আছে সেখানে স্ক্যাল্প ব্লাড পিএইচ দেখতে হবে, দেখে তারপরে নন রিঅ্যাসুরিং ফিটাল স্ট্যাটাস যদি হয় তাহলে সেক্ষেত্রে সিজারিয়ান ডেলিভারি করতে হবে। যদি নন রিঅ্যাসুরিং ফিটাল স্ট্যাটাস হয় তাহলে সেক্ষেত্রে সিজারিয়ান ডেলিভারি করতে হবে। আর যদি স্যাটিসফ্যাক্টরি ফিটাল বিহেভিয়ার অ্যান্ড প্রোগ্রেস অফ লেবার দেখা যায় তাহলে সেক্ষেত্রে ভ্যাজাইনাল ডেলিভারি কন্ডাক্ট করা হয়, ঠিক আছে। এবার দেখো যেখানে কমপ্লিকেশনস আছে, যদি ধরো ম্যাক্রোসোমিয়া আছে, হাইপার টেনশনস আছে, ফিটাল কম্প্রোমাইজ আছে বা লেট টার্ম অর পোস্ট টার্ম, এই যে কমপ্লিকেশনস গুলো ম্যাক্রোসোমিয়া, হাইপারটেনশন, ফিটাল কম্প্রোমাইজ যদি এগুলো প্রেজেন্ট থাকে তাহলে সেক্ষেত্রে কি করা হয়, সেক্ষেত্রে দেখা হয় যে সার্ভিক্সটা সাধারণত এখানে সিজারিয়ান ডেলিভারি করে দেওয়া হয়, ঠিক আছে। এবার আর যদি হচ্ছে সার্ভিক্স ফেভারেবল থাকে তাহলে সেক্ষেত্রে এআরএম করা যেতে পারে, ইলেকট্রনিক ফিটাল মনিটরিং করতে হবে, এসব করে লাইকার যদি মেকোনিয়াম স্টেন থাকে তাহলে সেক্ষেত্রে আগে যেরকম বলা হলো সেরকম সিটিজি করে দেখতে হবে। তারপরে কি যদি ফিটাল নন রিঅ্যাসুরিং থাকে তাহলে সেক্ষেত্রে সিজারিয়ান ডেলিভারি, যদি স্যাটিসফ্যাক্টরি ফিটাল বিহেভিয়ার থাকে তাহলে ভ্যাজাইনাল ডেলিভারি করতে হবে। আর যদি লাইকার ক্লিয়ার থাকে তাহলে অক্সিটোসিন অগমেন্টেশন করা যেতে পারে যদি দরকার হয়, আর তারপরে ভ্যাজাইনাল ডেলিভারি কন্ডাক্ট করতে হবে। আর একদিকে রাইট সাইডে দেখো বলছে সার্ভিক্স যদি আনফেভারেবল হয় তাহলে সেক্ষেত্রে সিজারিয়ান ডেলিভারি করে দেওয়া হয়, ঠিক আছে। এটা হলো পোস্ট ম্যাচুরিটি ম্যানেজমেন্ট। এবার দেখো পড়াবো আইইউএফডি। আইইউএফডি এটা বুঝতেই পারছো, ইন্ট্রা ইউটেরাইন ফিটাল ডেথ, ঠিক আছে। ইন্ট্রা ইউটেরাইন মানে ইউটেরাসের মধ্যেই যখন ফিটাসের ডেথ হচ্ছে সেটাকে বলা হয় আইইউএফডি, ইন্ট্রা ইউটেরাইন ফিটাল ডেথ। এবার ডেফিনেশন তাহলে কি বলছে দেখো, আইইউএফডি ডেথ অফ দ্য ফিটাস ইনসাইড দ্য ইউটেরাস আফটার দ্য এজ অফ ফিটাল ভায়াবিলিটি দ্যাট ইজ 22 উইকস বাট বিফোর দ্য বার্থ, ঠিক আছে। দেখো বলছে যদি দেখা যায় যে ইউটেরাসের মধ্যে ফিটাসের ডেথ হয়েছে, ঠিক আছে, কখন সেই ডেথটা হচ্ছে, ফিটাল ভায়াবিলিটি অ্যাটেন্ড করার পর, মানে 22 উইকসের পরে যদি ফিটাসের ইউটেরাসের মধ্যে ডেথ হয়, কিন্তু অবশ্যই কিন্তু বার্থ অফ দ্য বেবির আগে, ঠিক আছে, তখন আমরা তাকে আইইউএফডি বলবো। তাহলে ফিটাল ভায়াবিলিটি পিরিয়ডস এর পর বা 22 উইকস এর পর কিন্তু বার্থ অফ দ্য বেবির আগে যদি ফিটাল ডেথ হয়ে থাকে ইউটেরাসের মধ্যে তাকে বলা হয় ইন্ট্রা ইউটেরাইন ফিটাল ডেথ, ঠিক আছে। আর যদি 22 উইকস এর আগে যদি হয়ে থাকে তখন তাকে অ্যাবর্শনস বলা হয়, তাই তো। 22 উইকস এর আগে হচ্ছে অ্যাবর্শনস, আর 22 উইকস হয়ে গেলেই তাকে যদি তারপর যদি ফিটাল ডেথ হয়ে থাকে তখন তাকে আইইউএফডি বলছি, ইউটেরাসের মধ্যে যখন ডেথ হচ্ছে। আর ইফ ফিটাস ডাইজ ডিউরিং ডেলিভারি, যদি ডেলিভারি করার সময় যদি ফিটাস ডাই হয় তাহলে তাকে স্টিল বার্থ বলা হয়, ঠিক আছে। ইউটেরাসের মধ্যে যদি ডেথ হয়ে যায় তখন তাকে আইইউএফডি বলছে, আর যদি ডেলিভারির সময় যদি ফিটাস ডেথ হয় তখন তাকে স্টিল বার্থ বলছে বা স্টিল বার্থ বলছে। ক্লিয়ার হচ্ছে এটা? হ্যাঁ কি বলো, কি রিকোয়েস্ট আছে, কি বলছো?
কিছু বলবে? আচ্ছা ঠিক আছে, ক্লাস শেষে বলবে, ঠিক আছে? ঠিক আছে, দেখো এবার বলছে কি, যদি ফিটাস, দেখো তাহলে আইইউএফটি বুঝতে পেরেছো? আইইউএফটি মানে যখন ইউটেরাসের মধ্যে যখন ফিটাস ডেথ হচ্ছে 22 উইকস এর পরে কিন্তু বার্থের আগে থাকে, তাহলে তাকে আইইউএফটি বলছে। আর স্টিল বার্থ হচ্ছে যদি ফিটাসের ডেথ হয়ে থাকে ডিউরিং ডেলিভারি, তখন তাকে স্টিল বার্থ বলা হয়। এবার এর কমন কজেস গুলো কি কি আছে দেখো। মেটারনাল কজ প্রথমে বলছে, হাইপারটেনসিভ যদি ডিসঅর্ডার থাকে মায়ের, প্রি এক্লাম্পসিয়া, এক্লাম্পসিয়া এগুলো যদি থাকে তাহলে সেক্ষেত্রে আইইউএফটি হতে পারে। ডায়াবেটিস মেলাইটাস যদি থাকে সেক্ষেত্রেও আইইউএফটির চান্স আছে। সিভিয়ার অ্যানিমিয়ার ক্ষেত্রে হতে পারে। ইনফেকশন যেমন টর্চ ইনফেকশন যদি থাকে, সিফিলিস থাকে বা ম্যালেরিয়া থাকে তাহলে সেক্ষেত্রেও হতে পারে। এছাড়া যদি ট্রমা হয়, ঠিক আছে, কোনো ট্রমা যদি থাকে তাহলে সেক্ষেত্রে সেটা থেকেও আইইউএফটি হতে পারে। আচ্ছা, এবার প্লাসেন্টাল কজ কি আছে দেখো, এগুলো গেল মেটারনাল কজ, ঠিক আছে। এবার প্লাসেন্টাল কজের মধ্যে বলছে, প্লাসেন্টাল যদি অ্যাব্রাপশনস হয়, অ্যাব্রাপশিও প্লাসেন্টা, প্লাসেন্টাল ইনসাফিসিয়েন্সি, ঠিক আছে, ঠিক মতো ব্লাড সাপ্লাই যাচ্ছে না, অক্সিজেন সাপ্লাই হচ্ছে না, সেটা থেকে হতে পারে। প্লাসেন্টাল ইনফ্রাকশন থেকে হতে পারে। প্লাসেন্টা প্রিভিয়া উইথ সিভিয়ার ব্লিডিং আছে, তার ফলেও আইইউএফটি হতে পারে। এগুলো গেল প্লাসেন্টাল কজ। এবার দেখো বলছে ফিটাল কজ, কনজিনেটাল অ্যানোমালি যদি থাকে ফিটাসে, ক্রোমোজোমাল অ্যাবনর্মালিটি যদি থাকে, ফিটাল গ্রোথ রেস্ট্রিকশন যদি থাকে, তাহলে সেক্ষেত্রেও আইইউএফটি হওয়ার চান্স থাকে, ঠিক আছে। আর হচ্ছে মাল্টিপল প্রেগনেন্সি কমপ্লিকেশনস, মাল্টিপল যদি প্রেগনেন্সি থাকে, টুইন্স, ট্রিপলেটস, তাহলে সেক্ষেত্রেও কমপ্লিকেশনস হিসাবে দেখা যেতে পারে আইইউএফটি। যেমন টুইন্সে আমরা দেখেছিলাম, সেক্ষেত্রে হচ্ছে যে ভ্যানিসিং টুইন্স, ঠিক আছে, এগুলো যদি হয় তাহলে সেক্ষেত্রে একটা আইইউএফটি হতে পারে। আচ্ছা, এবার কট কজেস, কডের কি কি কারণে হতে পারে? কড প্রোলাপস, কড কম্প্রেশনস যদি হয়, ট্রু নট অফ দ্য আম্বিলিকাল কর্ড, আম্বিলিকাল কর্ডে ট্রু নট আছে, তার ফলে অক্সিজেন সাপ্লাই যাবে না, তার ফলেও আইইউএফটি হতে পারে। এবার বলছে ক্লিনিক্যাল কি কি ফিচার্স এবার দেখা যেতে পারে, ঠিক আছে, আইইউএফডির কি কি ক্লিনিক্যাল ফিচার্স আছে। সাডেন সিজেশনস অফ ফিটাল মুভমেন্ট, সাডেন ফিটাল মুভমেন্টটা সিজেশন হয়ে যাবে, বন্ধ হয়ে যাবে। নো ফিটাল হার্ট সাউন্ড, কোনো ফিটাল হার্ট সাউন্ড পাওয়া যাবে না। ইউটেরাস মে স্টপ ইনক্রিজিং ইন সাইজ, ইউটেরাসটাও সাইজে ইনক্রিজ করা স্টপ হয়ে যাবে। মেটার্নাল সিমটমস অফ প্রেগনেন্সি মে ডিক্রিজ, মেটার্নাল যে সিমটমস অফ প্রেগনেন্সিটা সেগুলোও ডিক্রিজ করবে যেহেতু আইইউএফটি হয়ে যাচ্ছে, ঠিক আছে। এবার আমরা ডায়াগনোসিস কি করবো কিভাবে যে আইইউএফটি হয়েছে। মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে এখানে আল্ট্রাসোনোগ্রাফি, আল্ট্রাসোনোগ্রাফি করতে হবে। অ্যাবসেন্স অফ ফিটাল কার্ডিয়াক অ্যাক্টিভিটি কনফার্মস ফিটাল ডেথ, যদি দেখা যায় যে আল্ট্রাসাউন্ড করে ফিটাসের কার্ডিয়াক অ্যাক্টিভিটি অ্যাবসেন্ট আছে, তাহলে সেক্ষেত্রে এটা কনফার্ম করবে যে ফিটাল ডেথ হয়েছে। স্প্যাল্ডিং সাইন্স একটা দেখা যায়, এটা খুব ইম্পর্টেন্ট, স্প্যাল্ডিং সাইন্স আইইউএফটিতে দেখা যায়, ঠিক আছে। এটা মানে কি, ওভারল্যাপিং অফ ক্রেনিয়াল বোনস, ক্রেনিয়াল বোনস গুলো একে অপরের উপর ওভারল্যাপ হয়ে যাচ্ছে, ঠিক আছে, এটা কি স্প্যাল্ডিং সাইন্স বলা হয়, এটা আইইউএফটিতে দেখা যায়, ঠিক আছে। অ্যাবসেন্স অফ ফিটাল মুভমেন্ট অ্যান্ড ব্রিদিং মুভমেন্টস মে অলসো বি সিন, এবং আমরা হচ্ছে ফিটাল মুভমেন্ট বা ব্রিদিং কোনো মুভমেন্ট এগুলো আমরা দেখতে পাবো না ইউএসজিতে। ডপলার স্টাডি যদি করা হয় তাহলে সেক্ষেত্রে অ্যাবসেন্ট আম্বিলিকাল আর্টারি ফ্লো, সেক্ষেত্রে দেখা যাবে যে আম্বিলিকাল যে আর্টারি ফ্লোটা সেটা অ্যাবসেন্ট থাকবে। আর এনএসটি এটা করেও হচ্ছে বোঝা যেতে পারে যে আইইউএফটি হয়েছে, ঠিক আছে। তাহলে এইগুলো আমরা করবো, আল্ট্রাসাউন্ড এই যদি আইইউএফটি থাকে তাহলে সেক্ষেত্রে আমরা এই সেটাকে ডায়াগনোসিস করার জন্য আল্ট্রাসাউন্ড করব, তারপরে আম্বিলিকাল ডপলার স্টাডি করব, এনএসটি করব, এগুলোর মাধ্যমে কনফার্ম হব। এবার ম্যানেজমেন্ট কি করতে হবে, ইমিডিয়েট প্রায়োরিটিস এর মধ্যে বলছে ইমিডিয়েটলি যেগুলো করা হয় সেটা হচ্ছে কনফার্ম ফিটাল ডেথ বাই আল্ট্রাসাউন্ড, প্রথমে আল্ট্রাসাউন্ড করে ফিটাল ডেথ হয়েছে যে সেটা কনফার্ম হতে হবে, ঠিক আছে। অ্যাসেস মাদার্স ফিজিক্যাল অ্যান্ড ইমোশনাল কন্ডিশনস,
মায়ের এবার ফিজিক্যাল এবং ইমোশনাল কন্ডিশনস কেমন আছে, যেহেতু আইইউএফডি হচ্ছে সেই জন্য মায়ের মধ্যে একটা ডিপ্রেশন, ইমোশনাল হচ্ছে অ্যাংজাইটি এগুলো ডেভেলপ করতে পারে। তো মায়ের হচ্ছে কোনো ফিজিক্যাল বা ইমোশনাল কন্ডিশনটা কেমন আছে তাই সেগুলো অ্যাসেস করতে হবে। আইডেন্টিফাই দ্য পসিবল কজ, এবার কি কারণে আইইউএফডিটা হয়েছে সেটা আইডেন্টিফাই করতে হবে। এগুলো হচ্ছে ইমিডিয়েট প্রায়োরিটিস। এবার দেখো ডেলিভারি কিভাবে করা হবে। ইন্ডাকশনস অফ লেবার ইজ জেনারেলি প্রেফার্ড ইফ দেয়ার ইজ নো কন্ট্রাইন্ডিকেশনস, যদি কোনো কন্ট্রাইন্ডিকেশনস না থাকে তাহলে সাধারণত ইন্ডাকশন অফ লেবার করা হয়। ভ্যাজানাল ডেলিভারি ইজ ইউজুয়ালি প্রেফার্ড ওভার সিজারিয়ান সেকশনস বিকজ দ্য ফিটাস ইজ অলরেডি ডেড, যেহেতু ফিটাস অলরেডি ডেথ হয়ে গেছে সেই জন্য আর মানে সিজারিয়ান সেকশন না করে এটাকে ভ্যাজাইনালি ডেলিভারি করাটাই বেশি প্রেফার করা হয়। ঠিক আছে, সিজারিয়ান সেকশনস ইজ নট রুটিনলি ইন্ডিকেটেড, যেটা বললাম যে সিজারিয়ান সেকশনস কিন্তু রুটিনলি ইন্ডিকেটেড নয়, ভ্যাজাইনাল ডেলিভারিটাই সাধারণত প্রেফার করা হয় যেহেতু ফিটাস ডেথ হয়ে যাচ্ছে। এবার বলছে যে ইম্পর্টেন্ট কমপ্লিকেশনস কি হতে পারে, ডিআইসি ডেভেলপ করতে পারে, ঠিক আছে, ডিসিমিনেটেড ইন্টারভাস্কুলার কোয়াগুলোপ্যাথি ডেভেলপ করতে পারে, ক্লটিং ডিসঅর্ডার এটা ডেভেলপ করতে পারে। কেন হয়, আচ্ছা, এ রিটেন ডেড ফিটাস ক্যান রেয়ারলি লিড টু ডিসিমিনেটেড ইন্টারভাস্কুলার কোয়াগুলেশনস পার্টিকুলারলি উইথ প্রলং রিটেনশন। যদি যেহেতু ফিটাসটা এখানে কি হয়, ডেথ হয়ে যাওয়ার পর রিটেন করছে ইউটেরাসের মধ্যে, তাই তো, এবার সেটা যদি প্রলং পিরিয়ডস ধরে রিটেন করে তাহলে সেটা থেকে কিন্তু ডিআইসি ডেভেলপ করতে পারে। কেন হচ্ছে, দেখো ডেথ ফিটাসটা কি হবে, ফিটাসটা তো ডেথ হয়ে যাচ্ছে, তার মানে তার কাছে কোনো অক্সিজেন ব্লাড কিছুই যাচ্ছে না, তাহলে তখন ফিটাল টিস্যুটা ব্রেকডাউন হওয়া শুরু হবে। ঠিক আছে, এবার ফিটাল টিস্যু যখন ব্রেকডাউন হচ্ছে সেখানে তখন প্লেটলেটটা অ্যাক্টিভেশনস হয়, প্লেটলেট অ্যাক্টিভেশনস হচ্ছে, তাহলে প্লেটলেট কনজাম্পশনসটা বাড়ছে। এবার প্লেটলেট যখন বেশি কনজিউম হয়ে যাচ্ছে সেটার অ্যামাউন্টটা কমে যাচ্ছে, তো সেটা তখন পরের দিকে গিয়ে তখন ক্লটিং ডিসঅর্ডার মানে অ্যাবনর্মাল ব্লিডিং বা ডিআইসি ডেভেলপ করে তার ফলে। ঠিক আছে, যেহেতু প্লেটলেটটা এখানে বেশি কনজিউম হয়ে গেল তাই পরের দিকে গিয়ে আর প্লেটলেটটা বেশি থাকে না, তাই অ্যাবনর্মাল ব্লিডিং ডিসঅর্ডার ডেভেলপ করতে পারে। ঠিক আছে, এবার বলছে যে আরএইচ নেগেটিভ যদি মাদার হয়, ইফ দ্য মাদার ইজ আরএইচ নেগেটিভ অ্যান্ড আনসেন্সিটাইজড, anti-D immunoglobulins should be given according to standard obstetric practice after fetal death or delivery. বলছে যদি দেখা যায় যে মা আরএইচ নেগেটিভ আছে, ঠিক আছে, এবং আনসেন্সিটাইজড মানে তার মধ্যে কিন্তু কোনো রকম মানে মিক্সচার হয়নি, ব্লাডের মিক্সচার হয়নি বা সেন্সিটাইজড হয়নি, তার মধ্যে কোনো ইমিউনোগ্লোবিউলিন ডেভেলপ করেনি, ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে কিন্তু মানে অ্যান্টিবডি ডেভেলপ করেনি, তাহলে তাকে কিন্তু অ্যান্টি ইমিউনোগ্লোবিউলিন দিতে হবে। আচ্ছা, এবার সাইকোলজিক্যাল কেয়ারের মধ্যে বলছে প্রোভাইড ইমোশনাল সাপোর্ট অ্যান্ড বিরিফমেন্ট কাউন্সিলিং, মানে ইমোশনাল সাপোর্ট দিতে হবে। ঠিক আছে, অ্যালাউ প্যারেন্টস অ্যাপ্রোপ্রিয়েট টাইমস অ্যান্ড চয়েসেস রিগার্ডিং সিইং অর হোল্ডিং দ্য বেবি অ্যাকর্ডিং টু দেয়ার উইসেস অ্যান্ড লোকাল পলিসি। ঠিক আছে, আর বলছে অ্যাভয়েড ব্লেমিং দ্য মাদার, এক্সপ্লেন দ্য কজ অ্যান্ড ফিউচার প্রেগনেন্সি ইমপ্লিকেশনস ক্লিয়ারলি, তাহলে ফিউচার প্রেগনেন্সি আবার কতদিন পর নিতে পারে এবং কি কারণে আইইউএফডিটা হয়েছে, কি কি ইনভেস্টিগেশনস হতে পারে সেগুলোর ব্যাপারে মাদারের সাথে কাউন্সিলিং করতে হবে, মাদারের সাথে ও ফ্যামিলির সাথে। তারপরে দেখো এখানে বলছে সিজারিয়ান সেকশনস নট রুটিনলি রিকোয়ার্ড ফর আইইউএফডি, এটা আগেও বললাম। এবার এখানে স্কিম ম্যানেজমেন্টটা কি বলছে দেখো, বলছে নন ইন্টারফিয়ারেন্স। আচ্ছা, 7 থেকে 10 দিন সাধারণত কোনো রকম ইন্টারফিয়ারেন্স করা হয় না। রিফ্র্যাক্টরি কেসেস অর কেসেস ওয়্যার আর্লি ডেলিভারি ইজ ইন্ডিকেটেড। দেখতে পাচ্ছ, দেখো যদি রিফ্র্যাক্টরি, হ্যাঁ ঠিক আছে, দেখতে পাচ্ছ তোমরা, ঠিক আছে, দেখো রিফ্র্যাক্টরি কেসেস বা কেসেস ওয়্যার আর্লি ডেলিভারি ইজ ইন্ডিকেটেড, যেখানে আর্লি ডেলিভারি করতে হবে, মানে আইইউএফডির পর ধরো মেটার্নাল কোনো কমপ্লিকেশনস ডেভেলপ করছে, তাহলে সেক্ষেত্রে আর্লি ডেলিভারি যদি দরকার হয়, সেক্ষেত্রে ধরো যেমন মায়ের সাইকোলজিক্যাল কোনো প্রবলেম ডেভেলপ করেছে, রিস্ক অফ ইনফেকশনস আছে, ফাইব্রিনোজেন লেভেলটা ফল করেছে, রিটেন মোর দ্যান 7 to 10 days, মানে 7 থেকে 10 দিনের বেশি রিটেন রয়ে গেছে ফিটাসটা,
ব্লিডিং হচ্ছে মায়ের বা রাপচার অফ মেমব্রেন আছে, তাহলে সেক্ষেত্রে মাকে হসপিটালাইজেশন করতে হবে, করে মেডিকেল ইন্ডাকশন অফ লেবার করতে হবে। ঠিক আছে, এবার মেডিকেল ইন্ডাকশন অফ লেবার কিভাবে করবে? মিজোপ্রস্টল PGE1 এটা ভ্যাজাইনালি দিচ্ছে, তাহলে মিজোপ্রস্টল ভ্যাজাইনালি দেওয়া হয়। দিয়ে এবার সার্ভিক্স যদি ফেভারেবল হয় তাহলে সেক্ষেত্রে অক্সিটোসিন ইনফিউশন দিচ্ছে। দিয়ে সেটা যদি আবার ফেলস করে, অক্সিটোসিন দিয়েও কোনো রকম কন্ট্রাকশনস হলো না, তাহলে সেক্ষেত্রে আবার রিপিট অক্সিটোসিন দেওয়া হয় এবং সেই সাথে ভ্যাজাইনাল প্রস্টাগ্ল্যান্ডিন সাপ্লিমেন্টেশন দেওয়া হয়। ঠিক আছে, দিয়ে তারপর ডেলিভারি করা হচ্ছে। ডেলিভারির পর স্টিল বার্থটা কনফার্ম করবে এবং ইমোশনাল সাপোর্ট দিতে হবে মাকে এবং কন্ট্রাসেপটিভ অ্যাডভাইস দিতে হবে। এবার যদি ধরো সার্ভিক্স নট ফেভারেবল যদি হয়, তাহলে সেক্ষেত্রে কি করতে হবে? কম্বিনেশনস অফ মিফিপ্রিস্টন ওরাল প্লাস মিজোপ্রস্টল PGE1 ভ্যাজাইনালি দিতে হবে। তাহলে মিফিপ্রস্টল ওরালি দেবে আর মিজোপ্রস্টলটা ভ্যাজাইনালি দেবে, কম্বাইন দেবে বা কম্বিনেশন দেবে এটা। ঠিক আছে, এই দুটোই দেবে। PGE1 ভ্যাজাইনালি 4 আওয়ারলি, এই যে মিজোপ্রস্ট যেটা দেবে সেটা 4 আওয়ারলি ভ্যাজাইনালি দেবে। PGE2 জেল intracervical or PGE1 tab vaginal or oral may have to be repeated after 6 to 8 hours. বলছে ডিনোপ্রস্টন জেলও ইউজ করা যেতে পারে। ডিনোপ্রস্টন জেল দিলে সেটা তুমি আবার 6 থেকে 8 ঘন্টা ছাড়া ছাড়া আবার রিপিট করা যেতে পারে। এবার এইগুলো করেও যদি ফেল হয়, ঠিক আছে, তাহলে সাপ্লিমেন্টেশন উইথ অক্সিটোসিন ইনফিউশনস, তাহলে অক্সিটোসিন ইনফিউশনের সাথে তখন আবার এগুলো দিতে হবে। দিয়ে তারপর ডেলিভারি করতে হবে এবং তারপরে আবার ইভালুয়েশনস করতে হবে, ইমোশনাল সাপোর্ট দিতে হবে, কন্ট্রাসেপটিভ অ্যাডভাইস দিতে হবে। এটা হচ্ছে ম্যানেজমেন্ট। ঠিক আছে, এটা তোমরা কি বুঝতে পেরেছো না আবার কোনো জায়গা বলতে হবে? বুঝতে পেরেছো? পোস্ট ম্যাচুরিটিটা বুঝতে পেরেছো? আইইউএফডিটাও বুঝতে পেরেছো, তাই তো? প্রথম থেকে কি একবার সামারি করে দেবো? তাহলে পোস্টটার্ম প্রেগন্যান্সি কাকে বলছে? পোস্টটার্মের ক্ষেত্রে দুটো ডেফিনেশন আছে, একটা পোস্ট ডেটেড আর একটা পোস্টটার্ম। পোস্ট ডেটেড মানে হচ্ছে যখন ইডিডি ক্রস করে যাচ্ছে প্রেগন্যান্সিটা, তখনই তাকে পোস্ট ডেটেড বলা হয়। ঠিক আছে, এক্সপেক্টেড ডেট অফ ডেলিভারি ক্রস করে গেলেই তাকে পোস্ট ডেটেড বলছে। আর পোস্ট টার্ম মানে যখন 42 উইকস বা 294 ডেজ ক্রস করে যাচ্ছে তখন তাকে পোস্ট টার্ম বলা হয়। আর এর রিস্ক ফ্যাক্টরস কি কি? যদি মা রং ডেটস বা রং এলএমপি বলে তাহলে সেক্ষেত্রে ইডিডিটা ক্যালকুলেশন ভুল হতে পারে। আচ্ছা, এবার হেরিডিটারি যদি একটা হিস্ট্রি থাকে তার ফলেও হতে পারে। প্রাইমি প্যারা যদি মাদার হয়, প্রিভিয়াস যদি পোস্টটার্ম প্রেগনেন্সির হিস্ট্রি থাকে, সেডেন্টারি লাইফস্টাইল লিড করে মাদার, সেক্ষেত্রে হতে পারে। এলডারলি যদি মাল্টিপ্যারা মাদার হয়। আর অ্যানেলকেফালির ক্ষেত্রে কি হয়? ফিটাল কর্টিজল রেসপন্সটা কমে যাচ্ছে, তার ফলে লেবার ইনিশিয়েশন করতে ডিলে হয়। এগুলো হচ্ছে রিস্ক ফ্যাক্টরস বা কজ অফ পোস্টটার্ম প্রেগনেন্সি। ঠিক আছে, এবার পোস্ট ম্যাচুরিটি বেবির মধ্যে কি কি ফিচার্স দেখা যায়? এরা হচ্ছে ওল্ড লুকিং বেবি হয়, রিঙ্কেলড থাকে স্কিনে, ফিলিং স্কিন হয়, সাবকিউটেনিয়াস যে ফ্যাটটা সেটা ডিক্রিজ করে, মাসল বাস্টিং দেখা যায়। ঠিক আছে, আর ভার্নিক্স ক্যাসিওসাটাও অ্যাবসেন্ট থাকে, যেহেতু অনেকটা প্রলংড হয়ে যাচ্ছে, যত অ্যাডভান্স হবে তত ভার্নিক্সটা কমবে। আচ্ছা, এবার তারপরে কি বলছে দেখো, গ্রিনিশ ইয়েলো স্টেনিং স্কিন হতে পারে বা কট ডিউ টু মেকোনিয়াম, আর লং প্রোট্রুডিং নেলস হতে পারে, হার্ড স্কাল উইথ লিটিল মোল্ডিং। আর সাধারণত এই বেবিরা 3 কেজির বেশি ওয়েট হয়ে থাকে, তবে আইউজিআরও কিছু কিছু ক্ষেত্রে দেখা যায়। আর প্লাসেন্টা আর কডের মধ্যে কি দেখা যায় ফিচার্স? প্লাসেন্টাল এজিং মানে ক্যালসিফিকেশন দেখা যায়, ক্যালসিয়াম ডিপোজিশন হচ্ছে এবং ইনফ্রাকশনস দেখা যায়। সেটা কিভাবে আমরা বুঝবো? যে ব্রাইট একটা হোয়াইট অ্যাপিয়ারেন্স হবে। প্লাসেন্টাল ফাংশনটা ডিক্রিজ করে, ওয়ার্ডনস যে জেলি সেটাও ডিক্রিজ করছে, তার ফলে কড কম্প্রেশনের চান্সটা বাড়ে। এবার অ্যামনিওটিক ফ্লুইডের মধ্যে কি বলছে? অলিগোহাইড্রোমিয়াস হতে পারে, আমরা দেখতে পাবো। ঠিক আছে, আচ্ছা, মেকোনিয়াম স্টেন লাইকার দেখা যাবে, গ্রিনিশ ইয়েলো অর স্যাফরন কালার যদি লাইকার থাকে তাহলে সেটাকে সাজেস্ট করা হয় পোস্ট ম্যাচুরিটি বলে। ঠিক আছে, আচ্ছা, এবার কমপ্লিকেশনস কি হতে পারে পোস্ট ম্যাচুরিটির জন্য? ফিটালের ক্ষেত্রে বলছে প্লাসেন্টাল ইনসাফিসিয়েন্সি,
প্লাসেন্টার মধ্যে প্লাসেন্টাল ফাংশনসটা কমে যাচ্ছে, তার ফলে ব্লাড সাপ্লাই, অক্সিজেন সব কমে যাচ্ছে, প্লাসেন্টাল ইনসাফিসিয়েন্সি দেখা যাচ্ছে। আচ্ছা, অলিগোহাইড্রোমিয়াস দেখা যাচ্ছে, তার ফলে মেকোনিয়াম স্টেন লাইকার দেখা যায়, ফিটাল ডিস্ট্রেস হয়, আইইউএফটি হতে পারে আলটিমেটলি। আর বলছে ডিউরিং লেবার কি হতে পারে, ফিটাল হাইপক্সিয়া এন্ড অ্যাসিডোসিস ডেভেলপ হতে পারে, মেকোনিয়াম অ্যাসপিরেশনস করতে পারে, কট কম্প্রেশনস হতে পারে, শোল্ডার ডিস্টোসিয়া, বার্থ ট্রমা হতে পারে এবং অপারেটিভ ডেলিভারির চান্সটা বাড়ে। আফটার বার্থে বলছে মেকোনিয়াম অ্যাসপিরেশনের ফলে কেমিক্যাল নিউমোনাইটিস ডেভেলপ করতে পারে, অ্যাটেলেক্ট্রিসিস হতে পারে, পালমোনারি হাইপারটেনশন ডেভেলপ করতে পারে। আর লো আবগাস স্কোর দেখা যায় বা রেসপিরেটরি ফেলিওর, হাইপোগ্লাইসিমিয়া ডেভেলপ হয়, পলিসাইথেমিয়া দেখা যায়, আর নিকু অ্যাডমিশনের চান্সটা বাড়ছে এবং বার্থ ইনজুরিও দেখা যায়। আচ্ছা, যেহেতু শোল্ডার ডিস্টোসিয়া থাকছে, অপারেটিভ ডেলিভারির চান্সটা বাড়ছে, তার ফলে বার্থ ইনজুরি হতে পারে। এবার মেটার্নালের মধ্যে কি কি দেখা যায়, ডিসফাংশনাল অর প্রলংড লেবার, ফিটো পেলভিক ডিসপ্রপোর্শনস দেখা যায়, শোল্ডার ডিস্টোসিয়া বা বার্থ ইনজুরি দেখা যাচ্ছে, অলিগোহাইড্রোমিয়াস কট কম্প্রেশনস, ইন্ডাকশনস রিলেটেড মরবিডিটি, আর অপারেটিভ ভ্যাজাইনাল ডেলিভারি বা সি সেকশনস রিলেটেড কমপ্লিকেশনস দেখা যায়। আর এখানে ম্যানেজমেন্টটা যেটা বলছে যে যদি কমপ্লিকেশনস মানে ফিটাল প্রথমে সার্ভিলেন্স করতে হবে, করে কমপ্লিকেশনস আছে কিনা দেখতে হবে, বা যদি আনকমপ্লিকেটেড হয়, কোনো কমপ্লিকেশনস নেই, তাহলে সেক্ষেত্রে ইন্ডাকশনস অফ লেবার করতে হবে, করে সার্ভিক্স যদি রাইট থাকে সেক্ষেত্রে এআরএম করে তারপরে দেখতে হবে যে লাইকারটা কি ক্লিয়ার আছে, যদি ক্লিয়ার থাকে তাহলে যদি অক্সিটোসিন লাগে দিতে হবে, দিয়ে ভাইজানালি ডেলিভার করতে হবে। আর যদি মেকোনিয়াম স্টেন লাইকার হয় তাহলে সেক্ষেত্রে অ্যামনিও ইনফিউশনস করা যেতে পারে, বা ইলেকট্রনিক ফিটাল মনিটরিং করে যে মানে সিটিজিতে অ্যাসিওরেন্স আছে না অ্যাবনর্মাল আছে সেটা দেখতে হবে। যদি নন রিঅ্যাসুরিং ফিটাল স্ট্যাটাস হয় তাহলে সেক্ষেত্রে সিজারিয়ান ডেলিভারি করতে হবে। আর যদি স্যাটিসফ্যাক্টরি ফিটাল বিহেভিয়ার এবং প্রোগ্রেস অফ লেবার দেখা যায় তাহলে সেক্ষেত্রে ভ্যাজানাল ডেলিভারি করা যেতে পারে। এবার আর বলছে যে যদি সার্ভিক্সটা যদি আনরাইট থাকে তাহলে সেক্ষেত্রে ভ্যাজানাল অ্যাডমিনিস্ট্রেশন অফ প্রস্টাগ্ল্যান্ডিন জেল 6 আওয়ারলি করে দেওয়া হয়, মানে ডিনোপ্রস্টান জেল দিচ্ছে 6 আওয়ারলি করে। তারপর সার্ভিক্সটা যদি রাইট হয় তারপর এআরএম করছে, করে তারপরে এবার ওই লাইকার ক্লিয়ার না মেকোনিয়াম স্টেন এগুলো দেখে তারপর ডেলিভারি করছে। এবার যদি কমপ্লিকেশনস থাকে মানে ম্যাক্রোসোমিয়া, হাইপারটেনশন, স্পিটাল কম্প্রোমাইজ এগুলো যদি প্রেজেন্ট থাকে তাহলে সেক্ষেত্রে সার্ভিক্সটা সিজারিয়ান সেকশন হচ্ছে করা যেতে পারে, বা সার্ভিক্সটা যদি ফেভারেবল থাকে তাহলে এআরএম, অক্সিটোসিনস এগুলো করে হচ্ছে ডেলিভারি করা যেতে পারে। আর যদি দেখা যায় সার্ভিক্সটা আনফেভারেবল আছে তাহলে সেক্ষেত্রে সিজারিয়ান ডেলিভারি করে দেয়। এটা হলো পোস্ট ম্যাচুরিটি ম্যানেজমেন্ট। এবার চলে আসো আইইউএফটি। আইইউএফটি মানে যখন 22 উইকসের পরে কিন্তু বার্থ অফ দ্য বেবির আগে যদি ফিটাসের হচ্ছে ডেথ হয়ে থাকে ইউটেরাসের মধ্যে তাহলে তাকে বলা হয় আইইউএফটি। আর ফিটাল ডেথটা যদি ডিউরিং ডেলিভারি হয়ে থাকে তাহলে তাকে বলা হয় স্টিল বার্থ। আর এর কি কি কারণ আছে, মায়ের মধ্যে যদি হাইপারটেনসিভ ডিসঅর্ডার এক্লাম্পসিয়া থাকে, ডায়াবেটিস মেলাইটাস থাকে, সিভিয়ার অ্যানিমিয়া থাকে, ইনফেকশনস থাকে যেমন টর্চ, সিফিলিস, ম্যালেরিয়া, কোনো ট্রমা যদি হয়ে থাকে তাহলে তার ফলে আইইউএফটি হতে পারে। আর প্লাসেন্টাল কজের মধ্যে বলছে প্লাসেন্টাল যদি অ্যাব্রাপশন থাকে, প্লাসেন্টাল ইনসাফিসিয়েন্সি, প্লাসেন্টাল ইনফ্রাকশনস, প্লাসেন্টা প্রিভিয়া উইথ সিভিয়ার ব্লিডিং, এগুলো সবেতেই কি হবে, মানে ফিটাসের কাছে অক্সিজেন সাপ্লাই কমে যাবে এবং তার ফলে ফিটাল ডিস্ট্রেস হবে। ডিস্ট্রেস থেকে যদি সিভিয়ার লেভেলে হয় তাহলে সেক্ষেত্রে আইইউএফটি হয়ে যেতে পারে। আচ্ছা, এবার ফিটাল কজের মধ্যে কি বলছে, ফিটাসের যদি কোনো কনজিনেন্টাল অ্যানোমালি থাকে, ক্রোমোজোমাল কোনো অ্যানোমালি যদি থাকে, ফিটাল গ্রোথ রেস্ট্রিকশন যদি থাকে তাহলে তা থেকেও আইইউএফটি দেখা যেতে পারে। এগুলো তাহলে কজ হলো আইইউএফটির কজ। এবার দেখো বলছে আর মাল্টিপল প্রেগন্যান্সি কমপ্লিকেশনসও আছে। এবার কড কজেস, কডের কি কি কারণ, কড প্রোলাপস যদি হয় তার ফলে আইইউএফটি হতে পারে, অক্সিজেন সাপ্লাই কমে গিয়ে। কড কম্প্রেশনস হলে হতে পারে, ট্রু নট অফ আম্বিলিকাল কড। তাহলে এই কডের গুলো সবই হচ্ছে, কডের যদি কোনো প্রবলেম হয় তাহলে ফিটাসের কাছে অক্সিজেন সাপ্লাই কমে যাবে, তার ফলে ডিস্ট্রেস হবে এবং সেই থেকে আইইউএফটি ডেভেলপ করতে পারে। এবার ক্লিনিক্যাল ফিচার্সের মধ্যে বলছে সাডেন, যদি ক্লিনিক্যাল ফিচার্সের মধ্যে কি দেখবো আমরা, ফিটাল মুভমেন্টটা সাডেন সিজেশন হয়ে যাচ্ছে, কোনো ফিটাল হার্ট সাউন্ড পাওয়া যাচ্ছে না, আর ইউটেরাইন যে সাইজটা সেটাও ইনক্রিজ হওয়া বন্ধ হয়ে যাচ্ছে, আর মেটারনাল যে প্রেগনেন্সি সিমটমস গুলো সেগুলোও ডিক্রিজ করছে। আর ডায়াগনোসিস কি করে করবো, আল্ট্রাসোনোগ্রাফি করে দেখতে হবে ফিটাল কোনো কার্ডিয়াক অ্যাক্টিভিটি আছে কিনা।
আচ্ছা, তাহলে সেটা যদি করা হয়, যদি অ্যাবসেন্স পাওয়া যায় তার মানে বুঝতে হবে আইইউএফডি আছে। আর এটাতে একটা স্প্যাল্ডিং সাইন পাওয়া যায়, সেটা হচ্ছে ওভারল্যাপিং অফ ক্রেনিয়াল বোনস। ঠিক আছে, ক্রেনিয়াল বোনস গুলো ওভারল্যাপ করছে, এটাকে স্প্যাল্ডিং সাইন বলা হয়। এবার বলছে অ্যাবসেন্স অফ ফিটাল মুভমেন্টস পাওয়া যাবে, ফিটাল মুভমেন্টটাও অ্যাবসেন্ট থাকবে, ব্রিদিং মুভমেন্টটাও অ্যাবসেন্ট থাকবে। ড্রপলার স্টাডি যদি করা হয় তাহলে আম্বিলিকাল আর্টারি ফ্লোটা অ্যাবসেন্ট থাকবে, আর এনএসটি করেও দেখা যেতে পারে। এবার ম্যানেজমেন্ট কি আছে, ইমিডিয়েটলি দেখতে হবে যে ফিটাল ডেথটা আলট্রাসোনোগ্রাফি করে সেটা কনফার্ম করতে হবে। ঠিক আছে, ফিটাল ডেথ হয়েছে কিনা সেটা কনফার্ম হতে হবে আগে। আচ্ছা, মায়ের ফিজিক্যাল ইমোশনাল কন্ডিশন কেমন আছে দেখতে হবে। আর পসিবল কি কি কারণে এটা মানে হয়েছে, আইইউএফডিটা হয়েছে সেটা ডিটেক্ট করার চেষ্টা করতে হবে। এটা হলো ইমিডিয়েট প্রায়োরিটি। আর ডেলিভারি কি বলছে, ইন্ডাকশন অফ লেবার সাধারণত করা যেতে পারে যদি কোনো কন্ট্রাইন্ডিকেশন না থাকে। আর ভ্যাজানাল ডেলিভারিতে সাধারণত এখানে প্রেফার করা হয় যেহেতু আইইউএফডি হয়ে যাচ্ছে। এবার হচ্ছে ইম্পর্টেন্ট কি কমপ্লিকেশন ডেভেলপ করতে পারে, ডিআইসি ডেভেলপ করে। যেহেতু ফিটাসটা রিটেন করে যাচ্ছে প্রলং পিরিয়ডস ধরে, তাই জন্য একটা ক্লটিং ডিসঅর্ডার হতে পারে, ডিআইসি ডেভেলপ করতে পারে। আচ্ছা, এবার বলছে আরএইচ নেগেটিভ মাদার আছে কিনা সেটা দেখতে হবে। যদি আরএইচ নেগেটিভ মাদার হয় তাহলে তাকে অ্যান্টি গামা গ্লোবুলিন ইনজেকশন দিয়ে দিতে হবে। ঠিক আছে, আর হচ্ছে সাইকোলজিক্যাল কেয়ারের মধ্যে ইমোশনাল সাপোর্ট দিতে হবে, মাকে কাউন্সেলিং করতে হবে, এগুলো। আর এখানে এবার ম্যানেজমেন্টে স্কিম ম্যানেজমেন্টে বলছে যে প্রথমে 7 থেকে 10 দিন সাধারণত ওয়েট করা যেতে পারে, কিন্তু যদি হচ্ছে যে রিফ্র্যাক্টরি কেসেস হয় বা কিছু কমপ্লিকেশনস আছে তাহলে সেক্ষেত্রে যেমন সাইকোলজিক্যাল প্রবলেম দেখা যাচ্ছে, রিস্ক অফ ইনফেকশনস আছে, ফাইব্রোনোজের লেভেল ফল করছে, তারপরে 7 থেকে 10 দিনের বেশি রিটেন করছে ফিটাসটা, ব্লিডিং হচ্ছে, রাপচার অফ মেমব্রেন হচ্ছে, তাহলে সেক্ষেত্রে হসপিটালাইজেশন করতে হবে এবং মেডিকেল ইন্ডাকশন অফ লেবার করতে হবে। তাহলে কিভাবে করা হবে, মিজোপ্রস দিতে হবে ভ্যাজাইনালি। আচ্ছা, দিয়ে হচ্ছে সার্ভিক্সটা ফেভারেবল আছে কিনা দেখতে হবে। যদি ফেভারেবল থাকে তাহলে অক্সিটোসিন ইনফিউশনও দিতে হবে কন্ট্রাকশনটাকে আরো ইনক্রিজ করার জন্য। যদি এবার এই মেথডগুলো ফেল করে তাহলে সেক্ষেত্রে আবার রিপিট অক্সিটোসিন দেওয়া যেতে পারে এবং সেই সাথে ভ্যাজাইনাল প্রস্টাগ্ল্যান্ডিন সাপ্লিমেন্টেশন একসাথে করতে হবে, করে তারপর ডেলিভারি করতে হবে। আর যদি সার্ভিক্স যদি ফেভারেবল না হয় তাহলে সেক্ষেত্রে কম্বিনেশন অফ মিফিপ্রিস্টল এবং মিজোপ্রস্টল এই দুটোই দেওয়া হয়। আর প্রস্টাগ্ল্যান্ডিন যে 1 মিজোপ্রস্টলটা এটা ভ্যাজাইনালি 4 আওয়ারলি গ্যাপে দিতে হবে। আর ডিনোপ্রস্টল জেল যদি দেওয়া হয় তাহলে সেক্ষেত্রে 6 to 8 আওয়ার্স গ্যাপে দেওয়া যাবে। এবার এইগুলো যদি ফেল হয় তাহলে সেক্ষেত্রে সাপ্লিমেন্টেশন উইথ অক্সিটোসিন ইনফিউশন, এর সাথে অক্সিটোসিন দিতে হবে, দিয়ে ডেলিভারি করতে হবে। আর এদিকে বলছে স্পন্টেনিয়াস এক্সপালশন সাধারণত 7 থেকে 10 দিনের মধ্যেই হয়ে যায় 80% কেসে। ঠিক আছে, আপনার হতেই ডেলিভারি হয়ে যায়। ঠিক আছে, তাহলে বুঝতে পেরেছো তো? ঠিক আছে, এবার তোমরা কি বলবে বলছিলে বলো। জিটিপিএল স্কোর, আচ্ছা জি মানে কি বলো? সামারাইজ করে দিলাম তো। সামারাইজ করলাম তো, আবার বলতে হবে নাকি কোথাও? না। আচ্ছা দেখো, জি মানে হচ্ছে গ্র্যাভিডা, মানে কতগুলো প্রেগনেন্সি আছে মায়ের। ঠিক আছে, টোটাল নাম্বার অফ প্রেগনেন্সিকে গ্র্যাভিডা বলা হয়। ঠিক আছে, প্রেসক্রিপশন থাক কি বলছো? এটাতে নয় ম্যাম, প্রেসক্রিপশন থাক মানে আচ্ছা শোনো, তারপরে দেখো টিটা কি বলো, টিটা কি বলো? টার্ম মানে হচ্ছে যে আমি কালকেই বললাম যে টার্ম কখন বলবো, যখন 37 কমপ্লিটেড উইকস হয়ে যাবে, সেটাকে হচ্ছে টার্ম বলা হচ্ছে।
এবার প্রেগনেন্সি যদি 37 বা 37 কমপ্লিটেড উইকসের বেশি হলে সেটা হচ্ছে টার্ম। আর পি মানে হচ্ছে প্রি টার্ম, মানে প্রেগনেন্সিটা হচ্ছে 37 কমপ্লিটেড উইকসের আগে আছে। হ্যাঁ, আর এ হচ্ছে অ্যাবর্শনস। অ্যাবর্শনস হচ্ছে কটা আছে সেটা দেখতে হবে। আচ্ছা, আর হচ্ছে এল হচ্ছে লিভিং, কটা লিভিং চাইল্ড আছে। এটা হলো জিটিপি এল, ঠিক আছে, গ্র্যাভিটা, টার্ম, প্রিটার্ম, অ্যাবর্শনস, লিভিং। আচ্ছা এবার দেখো, হ্যাঁ অ্যাবর্শনস আর হচ্ছে তারপর লিভিং, লিভিং চাইল্ড কটা আছে বুঝেছো। ধরো একটা মা ধরো হচ্ছে ফিফথ গ্র্যাভিডা মাদার, ঠিক আছে, G5। এবার তার ধরো তোমরা আমাকে বলবে, ঠিক আছে, আমি বলছি কন্ডিশনসটা, তোমরা আমাকে বলবে কত কত কি লিখবে। আচ্ছা ধরো G5 মাদার, আচ্ছা তার হচ্ছে যে দুটো টার্মে গিয়ে ডেলিভারি হয়েছে, একটা প্রি টার্মে ডেলিভারি হয়েছে, ঠিক আছে। কন্ডিশন গুলো লিখে নাও, দুটো টার্মে ডেলিভারি হয়েছে, একটা প্রি টার্ম ডেলিভারি হয়েছে, একটা অ্যাবর্শন হয়েছে, এবং সেই সাথে এখন একটা কারেন্ট প্রেগনেন্সি চলছে। তাহলে কিভাবে সাজিয়ে লিখবে আমাকে বলো। দেখো G5 মাদার, গ্র্যাভিটা হচ্ছে 5, ঠিক আছে। এবার তার মধ্যে দুটো হচ্ছে যে টার্ম প্রেগনেন্সি আছে, একটা প্রিটার্ম ডেলিভারি হয়েছে, মানে দুটো টার্মে গিয়ে ডেলিভারি হয়েছে আর একটা প্রিটার্ম ডেলিভারি হয়েছে, ঠিক আছে। একটা অ্যাবর্শনের হিস্ট্রি আছে, আর এখন একটা প্রেগনেন্সি কন্টিনিউ চলছে। এবার তাহলে এবার এটা সাজিয়ে আমাকে বলো, তাহলে জিটিপিএল কত হবে, কত কি লিখবে সেটা বলো। হ্যাঁ, G5, T2, প্রিটার্ম 1 আছে, হ্যাঁ অ্যাবর্শন 1, আর লিভিং হচ্ছে 3টে। তো লিভিং দুটো টার্মে ডেলিভারি হয়েছে আর একটা প্রিটার্ম ডেলিভারি হয়েছে, তো 3টে লিভিং। দুটো লিভিং নয়, 3টে লিভিং হলো তো। দুটো টার্মে ডেলিভারি হয়েছে দুটো চাইল্ড, আর একটা হচ্ছে যে প্রিটার্মে ডেলিভারি হয়েছে, মানে 3টে তো চাইল্ড আছে তার, তাই জন্য লিভিং 3টে। G5, T2, T1, A1, L3, ঠিক আছে, এটা কারেক্ট। G5, T2, P1, A1, L3। G5 কেননা 5বার সে প্রেগনেন্ট হচ্ছে, সেই জন্য G5। T2 কেন না দুটো টার্ম প্রেগনেন্সি আছে বা টার্মে গিয়ে ডেলিভারি হয়েছে, সেই জন্য T2। P1 কেন না একটা প্রিটার্ম ডেলিভারি আছে, তাই জন্য P1। A1 কেন একটা অ্যাবর্শনের হিস্ট্রি আছে, সেই জন্য A1। আর L3 কেননা তার 3টে লিভিং চাইল্ড আছে, সেই জন্য L3 হলো। বুঝতে পেরেছো? এটাই জানতে চাইছিলে তো? ঠিক আছে, এবার পারবে তো তাহলে? আজ সোমবার, শিবের বার না। পাঠোগ্রাফটা একদিন বুঝিয়ে দেবো। আচ্ছা ঠিক আছে, বুঝিয়ে দেবো। ঠিক আছে, ঠিক আছে, গুড নাইট তাহলে। এন্ড করছি।